অনেক ভালো। তা আপনার কি খবর বাদামওয়ালা? আজ যে আপনার ঝুড়িতে বাদামের দর্শন পাওয়া যাচ্ছে না? নির্জন স্মিত হেসে উত্তর দিল। প্রতিদিন কি আর বাদামের ব্যবসা করতে ভালো লাগে বলুন? মাঝে মাঝে শুধু মানুষ দেখতেও ভালো লাগে। নুসরাত তার কথা বাড়ালো না, শুধু মৃদু হাসলো। দুজনে এবার পাশাপাশি হাঁটতে শুরু করলো। বিকেলের নরম বাতাস বয়ে যাচ্ছে তাদের ছুঁয়ে। নুসরাতকে আজ বড় স্নিগ্ধ লাগছে। পরনে তার সাদা রঙের ঘেরওয়ালা জামা, ওড়নাটা সযত্নে কাঁধে জড়ানো। বাতাসের অবাধ্য ঝাপটায় তার কয়েক গাছি চুল কপালে এসে নাচছে। নির্জন আর চোখে নুসরাতের এই পবিত্র রূপের দিকে চেয়ে যেন ভাষা হারিয়ে ফেলল। হঠাৎ সে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, জানেন, আপনাকে আজ একদম শুভ্র পরীর মতো লাগছে। নির্জনের এই অকপট প্রশংসায় নুসরাত কোনো প্রত্যুত্তর করল না, শুধু লাজুক চোখে মাটির দিকে তাকিয়ে তার হাতার গতি বজায় রাখলো। কিন্তু নির্জনের মনের ভিতর তখন এক অস্থির তোলপাড় চলছে। কিছু একটা বলার জন্য বুকটা তার ঢিপ ঢিপ করছে। কিছুটা পথ পেরিয়ে সে হঠাৎ দাঁড়িয়ে গেল। নির্জন মৃদুস্বরে ডাকলো, শুনুন না, একটা কথা ছিল। নুসরাত থমকে দাঁড়ালো। তারপর ধীর পায়ে ঘুরে নির্জনের চোখের দিকে তাকিয়ে থিতু হলো। সেই নির্জন নুসরাতের চোখের মায়ায় শান্তভাবে দৃষ্টি ডুবিয়ে দিয়ে গভীর এক আবেগে বলে উঠল, আপনি কি আমার হবেন চশমালি ম্যাডাম? আমি না হয় বাদামওয়ালা হয়েই আপনার জীবনে থেকে যাব। কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে আপনার চশমার কাছে জমে থাকা ধূসর কণাগুলো আমি সযত্নে মুছে দেব। সারা জীবন আমার বুকের মধ্যখানে আপনাকে আগলে রাখার এই সুযোগটুকু কি আমায় দেওয়া যায়? নুসরাত পলকহীন দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে রইল। একজন পুরুষের কণ্ঠে এতটা মায়া আর এতটা আকুতি থাকতে পারে তা নুসরাতের কল্পনার বাইরে ছিল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নুসরাত আর নিজেকে শক্ত করে রাখতে পারল না। অত্যন্ত কোমল স্বরে সে বলে উঠল, আপনাকে ফিরিয়ে দেওয়া দুঃসাহস আমার নেই বাদামওয়ালা। আপনি যদি রাখতে চান তবে আমি আপনার জীবনে সারা জীবন থেকে যেতে রাজি। মুহূর্তেই নির্জনের মুখটা অমায়িক এক হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। খুশিতে আত্মহারা হয়ে ছেলেটা যেন এখনই রাস্তায় নেচে উঠবে এমন দশা। সে উত্তেজনায় ডগমগ হয়ে বলে উঠল, তবে কি আজই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব? নুসরাত এবার নির্জনের দিকে ফিরে হাসলো। তারপর শান্ত গলায় বলল, এত তারা কিসের? আর হ্যাঁ, আপনার ডাক্তারি খবর কি শুনি? নুসরাতের মুখের কথা কেড়ে নিয়ে নির্জনের ঠোঁটের হাসিটা নিমিষেই থমকে গেল। তার বুকটা ধকধক করে উঠল। সে তো কোনোদিনও নুসরাতকে নিজের আসল পরিচয় বলেনি। তবে নুসরাত জানল কি করে? নির্জন আমতা আমতা করে ভীষণ অবাক স্বরে বলল, আহ, আপনি জানেন আমি একজন ডাক্তার। নুসরাত এবার চশমাটা একটু ঠিক করে নিয়ে তার সেই ভুবন ভুলানো হাসিটা হাসলো, যা দেখে নির্জন আরো বেশি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত খিলখিল করে হেসে উঠল। সে নির্জনের হতভম্ব মুখের দিকে তাকিয়ে কৌতুকের স্বরে বলল, আপনার কি মনে হয় আপনি শহরের এত বড় একজন নামী ডাক্তার আর আমি আপনাকে চিনতে পারবো না? ভুলে যাবেন না, আমি কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। তাই বড় বড় ডাক্তারদের বিষয়ে একটু খোঁজ খবর তো রাখতেই হয়। একদিন টিভিতে আপনার ইন্টারভিউ দেখেছিলাম, তখনই চিনে ফেলেছি। নির্জনের চোখ মুখ এবার ভয়ের আভা ফুটে উঠল। সে অনেকটা অসহায় ভঙ্গিতে বলে উঠল, ওরে বাবা, আপনি তো আগে বলেছিলেন বড়লোক বা নামি দামি ছেলেদের আপনার পছন্দ নয়। এখন ডাক্তার পরিচয় জানার পর কি তবে আমাকেও বাদ দিয়ে দেবেন চশমলি ম্যাডাম? নুসরাত নির্জনের ভয়ার্ত মুখ দেখে আরো একটু হাসলো। তারপর ধীর পায়ে তার কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি মনে হয় জানেন না, আমি কিন্তু পেশায় ডাক্তার। এমন ছেলেদের ভীষণই পছন্দ করি। নির্জনের অন্ধকার মুখে যেন এক নিমিষে 1000 ওয়াটের বাতি জ্বলে উঠল। তার সব আশঙ্কা কেটে গিয়ে পুনরায় সেই চিরচেনা অমায়িক হাসিটা ফুটে উঠল। সে এক ধাপ এগিয়ে এসে আদুরে গলায় বলল, যাক, ধরে প্রাণ এলো। তা ম্যাম, সব কিছু যখন জেনেই ফেললেন তবে কি এবার আমার এই আনুষ্ঠানিক আপনি থেকে সুন্দর একটি তুমিতে পৌঁছাতে পারি? নুসরাত লাজুক হাসিতে মাথা নাড়িয়ে নিঃশব্দে সায় দিল। কুয়াশাচ্ছন্ন বিকেলে সেই নির্জন রাস্তায় দুজনের এক নতুন সম্পর্কের গল্প শুরু হলো। আরিয়ানের জ্বর সারার আজ 2 দিন হলো। এই দুটো দিন আরিয়ান অফিসের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। পুরোপুরি ঘরবন্দি ছিল। পুরোটা সময় ট্রিনা ছায়ার মতো তার পাশে থেকেছে। ট্রিনার সেই অকৃত্রিম সেবা আর ছোট ছোট যত্নের দিকে আরিয়ান শুধু বোকার মতো অপলক তাকিয়েছিল। আজ তার শরীর অনেকটাই ঝরঝরে লাগছে। তাই সিদ্ধান্ত নিল আজ আর কাজে ফাঁকি দেবে না। টিনা হাতে এক গ্লাস পানি নিয়ে রুমে ঢুকতেই দেখলো আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে কোট প্যান্ট পরে পরিপাটি হয়ে তৈরি হচ্ছে। আরিয়ানকে ভাবে দাপ্তরিক পোশাকে দেখে টিনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কিছুটা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলো, এই অবস্থায় কোথায় যাচ্ছেন আপনি? আরিয়ান আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে শান্ত গলায় উত্তর দিল, অফিসে শুয়ে বসে থেকে শরীরটা আরো জ্যাম হয়ে যাচ্ছে। এখন জ্বরটাও তো নেই। টিনা ঠিক বিশ্বাস করতে পারল না। আরিয়ানের কথার উপর ভরসা না করে সে অবচেতন মনেই এগিয়ে গেল। আরিয়ানের কপালে ছুঁয়ে
তাপমাত্রা পরীক্ষা করার জন্য সে হাত বাড়ালো। হ্যাঁ, কপালটা এখন বেশ শীতল। জ্বরের সেই তপ্ত ভাবটা সত্যি কেটে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তৃণা টের পেল সে আরিয়ানের একদম গায়ের কাছে চলে এসেছে। তার হাতের আঙ্গুলগুলো তখনও আরিয়ানের কপাল ছুঁয়ে আছে, আর আরিয়ানের গভীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে তৃণার চোখের উপর। দুজনের নিঃশ্বাসের দূরত্ব এখন নামমাত্র। লহমায় তৃণার ভেতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সম্বিত ফিরতে সে তড়িঘড়ি করে হাত সরিয়ে নিল এবং কয়েক পা পিছিয়ে গিয়ে দূরত্ব তৈরি করলো। তৃণা এবার নিজের অস্বস্তি লুকাতে মিনমিন করে বলল, হ্যাঁ, জ্বর কমেছে, এখন যেতেই পারেন। আরিয়ান এবার পূর্ণ দৃষ্টিতে তৃণার দিকে তাকালো। তার দু চোখে এক গভীর কৌতূহল। সে খুব ধীর স্থিরভাবে প্রশ্ন করল, এত কেন আমাকে নিয়ে চিন্তা করো তৃণা? আমার পেছনে দিন রাত এত যত্ন করার কারণ কি? তৃণা আরিয়ানের চোখের দিকে গভীর এক দৃষ্টি দিয়ে ধীর গলায় বলে উঠল, আপনি আমার স্বামী। কালেমা পড়ে 3 কবুল বলে আপনাকে নিজের করে গ্রহণ করেছি আমি। আপনি আমাকে স্ত্রী হিসেবে নাই বা মানতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনার সেবা করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। স্ত্রী হিসেবে আপনার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে না? আরিয়ানের চোখে মুখে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সে যেন তৃণার এই সহজ স্বীকারোক্তির মাঝে কোনো এক কঠিন সত্য খুঁজে পেল। আরিয়ানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তৃণা চটজলদি পরিবেশটা হালকা করার জন্য বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আরিয়ান রুম থেকে বের হতে গেলে তৃণা হঠাৎ পেছন থেকে বলে উঠল, শুনুন, আমি আজ আমাদের বাড়ি যাব। আরিয়ান দরজার কাছে থমকে দাঁড়িয়ে তৃণার দিকে ফিরে প্রশ্ন করল, কেন হঠাৎ? অনেকদিন হলো আব্বুকে দেখি না, তাই একটু দেখে আসব। সকালে আব্বুর সাথে কথা হয়েছে, তিনি আজ বাড়িতেই থাকবেন বলেছেন। আরিয়ান ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, চলো, তোমাকে নামিয়ে দিয়ে না হয় অফিস যাই। তৃণা মৃদু হেসে মাথা নাড়ালো। ধন্যবাদ, তবে তার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আর বাবা তো বললেনই যে আজ আপনার অফিসে খুব জরুরি মিটিং আছে, আপনি কাজে যান। আরিয়ান আর কথা বাড়ালো না, গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। তৃণা স্থির দাঁড়িয়ে আরিয়ানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। যখন তার পায়ের শব্দ মিলিয়ে গেল তখন তৃণা এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে দূরে যেতে হবে, তা না হলে আপনার এবং আমার দুজনের জন্যই অমঙ্গল হবে। দিন দিন যে আমি ভীষণভাবে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি রাগী সাহেব, এই মোহ আমায় শেষ করে দেবে। দুপুর গড়িয়ে বিকেল এখন প্রায় শেষ পর্যায়ে। আকাশের লালচে আভা রান্নাঘরের জানালায় এসে লুটিয়ে পড়ছে। মিতু খুব মনোযোগ দিয়ে 2 কাপ চা বানাচ্ছে, 1 কাপ নিজের জন্য, অন্যটা রোহানের জন্য। হঠাৎ পেছন থেকে কারো একজোড়া শীতল হাতের স্পর্শ পেতেই মিতু চমকে উঠল। তবে ভয়ের রেশটুকু মুহূর্তে কেটে গেল, কারণ এই চিরচেনা স্পর্শটা কার সেটা বুঝতে তার 1 সেকেন্ডও দেরি হলো না। রোহান মিতুর খুব কাছে এসে দাঁড়ালো। তার দৃষ্টি মিতুর মাথার দিকে যেতেই বিরক্তি ফুটে উঠল। চুলগুলো একটা হেয়ার ক্লিপ দিয়ে শক্ত করে বাঁধা। রোহান কালক্ষেপণ না করে হাত বাড়িয়ে একটানে ক্লিপটা খুলে নিল। মিতু অবাক হয়ে ঘুরে দাঁড়িয়ে বলে উঠল, করছো কি রোহান? রান্নাঘরে এসে মাথার চুল খুলছো কেন? রোহান উত্তর না দিয়ে মিতু সেই রেশমি চুলের বন্যায় নিজের মুখ ডুবিয়ে দিল। গভীর আবেশে চুলের সুগন্ধ নিয়ে নেশাতুর গলায় বলল, আমার নীলাঞ্জনাকে তো আমি আগেই বলেছিলাম কোনোভাবেই আমার সামনে চুল বাঁধবে না, তবে আজ কেন অবাধ্য হলে? মিতু একটু আমতা আমতা করে বলল, এখন তো রান্নাঘরে কাজ করছি তাই। কোনো অজুহাত শুনতে চাই না আমি। রোহানের গলায় একরোখা অধিকার বোধ। রোহান মিতুর পিঠ থেকে চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে ওর উন্মুক্ত কাঁধ আর গলায় মুখ রাখলো। সে শীতল ও তপ্ত পরশে মিতু শিউরে উঠল, আর শরীরে যেন বিদ্যুৎ বেগে কেঁপে গেল। মিতু অস্ফুট স্বরে সতর্ক করে দেওয়ার চেষ্টা করলো, বাড়িতে সবাই আছে রোহান, কেউ দেখে ফেলবে। রোহান মিতুর কথা কানেই নিল না। সে মিতুকে নিজে আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, সো হোয়াট, আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে দেখে এসেছি। মেজমা আর ছোটমা সকলেই ছাদে আড্ডায় মগ্ন, নৌশি কলেজে, আদনান ভার্সিটিতে। তৃণা আরিয়ানো বাড়িতে নেই। পুরো বাড়ি এখন শুধু আমাদের দুজনের। মিতু রোহানের মতলব বুঝতে পেরে চটজলদি ওর দিকে ঘুরে দাঁড়ালো। কপালে সামান্য ভাঁজ ফেলে কড়া চোখে তাকিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, একদম না রোহান, এসব ফালতু চিন্তা বাদ দাও তো। পরের বাড়ির সবার সামনে আমাকে লজ্জায় পড়তে হবে। রোহান বাঁকা হেসে মিতুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু আধটু লজ্জা না পেলে তো ভালোবাসার পূর্ণতা আসে না নীলাঞ্জনা। মিতু এবার কোনো উপায় না পেয়ে হঠাৎ চোখ বড় বড় করে আতঙ্কিত স্বরে বলে উঠল, আরে মা, আপনি এখানে? মায়ের নাম শুনে রোহান এক ঝটকায় মিতুকে ছেড়ে দিয়ে তটস্থ হয়ে দরজার দিকে ফিরল। কিন্তু সেখানে ধূসর অন্ধকার ছাড়া আর কেউ নেই। মিতু খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, কি ব্যাপার প্রেমিক পুরুষ, খুব তো বিরক্ত দেখাচ্ছিলে।
মার কথা শুনেই তো ভয়ে একেবারে কুঁকড়ে গেলে দেখছি। রোহান মুহূর্তে বুঝতে পারল সে মিতুর বুদ্ধির কাছে হেরে গেছে। সে মিছে রাগে মিতুর দিকে কয়েক পা এগিয়ে এসে পাজা কোলা করে তুলে নিল। মিতু একদম অপ্রস্তুত ছিল। এমন আকস্মিক আক্রমণে সে রোহানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আরে কি করছো, নামো আমাকে। কিছু না, অনেক কথা হয়েছে, এখন সোজা রুমে চলো, সেখানে সব হিসাব হবে। মিতু রোহানের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল। ছাড়ো বলছি বেয়াদব পুরুষ, ওদিকে আমার চা পড়ে ছাই হয়ে যাবে। রোহান মিতুর চোখের দিকে গভীর দৃষ্টি নিয়ে নেশাতুর গলায় বলল, যাক পুড়ে, ওদিকে তোমার রূপের আগুনে যে আমি প্রতি মুহূর্তে পুড়ে খাক হয়ে যাচ্ছি তার খবর কি রেখেছো? মিতু এবার আর কোনো কথা খুঁজে পেল না। সে সমানে রোহানের চওড়া বুকে ছোট ছোট কিল মারতে শুরু করলো, কিন্তু তাতে রোহানের কোনো হেলদোল হলো না। সে মিতুকে কোলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে এগুতে লাগলো। টিনা তো দুপুর নাগাদ নিজের বাড়ি পৌঁছালো ঠিকই, কিন্তু কপাল মন্দ হলে যা হয়। টিনা পৌঁছানো মাত্র কিছুক্ষণ আগে এক জরুরি এমার্জেন্সির কারণে ওমর হাওলাদারকে হাসপাতালে ছুটতে হয়েছে। টিনা যখন দেখলো বাবা বাড়িতে নেই, তার ভেতরে এক অজানা ভয়ের সঞ্চার হলো। সে চাইল তখনই আরিয়ানদের বাড়িতে ফিরে যেতে, কারণ এই চার দেয়ালের মাঝে অতীতে তাকে অনেক লাঞ্ছনা সইতে হয়েছে, কিন্তু আজ সব যেন ওলটপালট। অদ্ভুত এক বিষয় নিয়ে টিনা লক্ষ্য করলো রোশনারা বেগম এবং রিনি দুজনাই তার সাথে ভীষণ অমায়িক ব্যবহার করছে। এত মধুমাখা কথা টিনা এই বাড়িতে কোনোদিনও শুনেনি। সবচেয়ে বড় তাজ্জবের বিষয় হলো আজ টিনা আসার সুবাদে রোশনারা বেগম নিজ হাতে রান্নাঘরে ঢুকেছেন রান্না করতে। টিনা সোফায় বসে এসব দেখছে আর অবাক হচ্ছে। তার কোলে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পোষা বিড়াল মিহু। টিনার কেন যেন মনে হলো তার মতো ছোট মিহু এই আচমকা পরিবর্তন এর পেছনের রহস্যটা বোঝার চেষ্টা করছে। রিনি সামনে বসে নির্বিকার ভঙ্গিতে মোবাইল টিপছে। আজ তার মুখে কোনো বিষাক্ত ছায়া নেই। টিনা মনে মনে এক চিলতে সুখ খুঁজে পেল। সে ভাবলো হয়তো মানুষগুলো সত্যিই বদলে গেছে, হয়তো সে অন্য বাড়িতে চলে গেছে বলেই আজ তাদের মনে টিনার জন্য কিছুটা মায়া জন্মেছে। হঠাৎ রান্নাঘর থেকে রসনারা বেগমের মিষ্টি কণ্ঠ ভেসে এলো। ত্রিনা মা, একটু রান্নাঘরে আয় তো। টিনা মুখে হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। মিহুকে ফ্লোরে নামিয়ে দিয়ে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। তাকে দেখে রসনারা বেগম হাসি মুখে বললেন, তোর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তোর জন্য বিশেষ কিছু রান্না করব মা। বল কি খেতে চাস? টিনা অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে। সে কিছুটা ইতস্তত করে বলল, না মা, লাগবে না, যা রান্না করেছো তাই খাবো। ঠিক এই সময় দরজায় এসে দাঁড়ালো রিনি। রসনারা বেগম হাতের খুন্তিটা রেখে টিনার একদম কাছে এসে দাঁড়ালেন। খুব আপন করে টিনার কাঁধে হাত রেখে বললেন, শোন ত্রিনা মা, তোকে একটা ভালো কথা বলি। টিনা এবার সতর্ক হয়ে গেল। মানুষগুলোর অভিব্যক্তি আর অদ্ভুত মায়ার আড়ালে যে কোনো কুটিল মতলব আছে তা সে টের পেল। সে চুপ করে রইল। এরই মাঝে রিনি তার মোবাইল থেকে চোখ সরিয়ে সরাসরি টিনার দিকে তাকিয়ে বিষ মেশানো গলায় বলে উঠল, শোন ত্রিনা, তুই আরিয়ানকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দে, বুঝলি? এমনিতেও তো আরিয়ান তোকে দু চোখে দেখতে পারে না, পছন্দই করে না, এই নামমাত্র সম্পর্ক টেনে কী লাভ? টিনা যেন আকাশ থেকে পড়ল। কয়েক মুহূর্ত আগে পাওয়া সব সুখ আর বিশ্বাস মুহূর্তে চুরমার হয়ে গেল। সে রিনির দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, এইসব এসব কি বলছো আপা? রোশনারা বেগম রিনির দিকে তাকিয়ে একটু ধমক দেওয়ার ভান করে বললেন, আহা রিনি মামনি, এখনই এসব কথা কেন তুলছিস? আরিয়ানের সাথে ত্রিনার বিচ্ছেদ তো সময়ের ব্যাপার মাত্র, কিন্তু এখন আমাদের যেটা আসল কাজ সেটা নিয়ে কথা বলি। টিনার বুকের ভেতরটা কুক ডাক দিয়ে উঠল। সে বুঝতে পারল এই অস্বাভাবিক মধুর আচরণের আড়ালে কোনো এক বিভৎস ষড়যন্ত্র ডালপালা মেলছে। রসনারা বেগম মুখ খোলার আগে টিনা চটজলদি বলল, আমাকে এখনই যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। টিনা ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই রসনারা বেগম অতর্কিতে তার হাত চেপে ধরলেন। এবার আর সেই মেকি মমতা নেই, কণ্ঠে ফুটে উঠল কঠোর এক কর্কশ ভাব। তিনি বললেন, যাবি তো, তার আগে একটা কাজ করে দিয়ে যা। তোর বাপকে আমি কতবার বললাম এই বিশাল সম্পত্তি আমার নামে লিখে দিতে, কিন্তু বুড়োটা তো কোনোভাবেই রাজি হচ্ছে না। তুই তো ওনার আদরের ধন, তুই বললে উনি এক কথায় সব লিখে দেবেন। তুই আজই ওনাকে রাজি করাবি। টিনা চরম বিস্ময় আর ঘৃণা নিয়ে রসনারা বেগমের দিকে তাকালো। তার গলার স্বর কাঁপছে। আমি পারবো না আব্বুকে এমন কোনো কথা বলতে। আর আপনাদের এত লোভ, এই জঘন্য মতলব হাসিলের জন্য কি এতক্ষণ মিথ্যা আধিক্যতা দেখাচ্ছিলেন? রিনির চোখে মুখে পৈশাচিক আনন্দ। সে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, এই কারণেই দেখাচ্ছিলাম। এখন সোজা কথায় বল, ড্যাডিকে সম্পত্তি আমাদের নামে লিখে দিতে বলবি কি না? টিনা এবার নিজের তেজ বজায় রেখে চিৎকার করে বলল, কখনোই না।
আমি কখনোই আমার বাবার সারা জীবনের অর্জন তোমাদের মতো লোভীদের হাতে তুলে দিব না। বলবো না আমি। তোমাদের যা মন চায় করতে পারো। আমি টিনা কথাটা শেষ করতে পারল না। এক মুহূর্তের মধ্যে এক তীব্র অসহনীয় যন্ত্রণায় তার শরীরটা কুঁকড়ে গেল। রওশনারা বেগম পাশে রাখা চুলা থেকে উত্তপ্ত খুন্তি টেনে সরাসরি টিনার কোমল পিঠে চেপে ধরেছে। চামড়া পোড়ার গন্ধে আর আগুনের মতো তপ্ত কামড়ে টিনা যন্ত্রণায় ফেটে পড়ল। সে নিজের অজান্তে তার গর্ভধারিণী মাকে স্মরণ করে আকাশ বিদীর্ণ করে চিৎকার দিয়ে উঠল। আম্মু। টিনার সে করুণ আর্তনাদ পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। সে রওশনারা বেগমের লোহার মতো শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। এক হাতে টিনার চুল মুঠি করে ধরে অন্য হাতে তিনি উন্মত্তের মতো গরম খুন্তি ছেঁকা দিতে লাগলেন। রিনি পাশে দাঁড়িয়ে দৃশ্য দেখে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। সে তার মাকে আরো উৎসাহ দিয়ে বলল, আরও দাও মা, আরও ছ্যাঁকা দাও। খুব তো মুখে মুখে তর্ক করে, এখন দেখি ওর তেজ কত। টিনা চোখের জল আর পিঠের পোড়া ক্ষত মিশে একাকার হয়ে গেল। এই বাড়িটা তার কাছে আবারও এক নরকে পরিণত হলো। টিনা ডুকরে কেঁদে উঠল। যন্ত্রণার তীব্রতায় তার কণ্ঠ বুঝে আসছিল। সে অবুঝের মতো অনুরোধ করতে লাগলো, ও মা, দোহাই তোমার, ছেড়ে দাও। আমার পিঠ পুড়ে যাচ্ছে, আমি আর সইতে পারছি না। এইবারের মতো মাফ করে দাও মা। আমি আর কখনো তোমাদের কথার বিরুদ্ধে যাব না। টিনার ছটফটানি আর আর্তনাদে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ছোট্ট মিহুও বোধহয় নিষ্ঠুরতাকে সহ্য করতে পারছিল না। সে বারবার মিউ মিউ করে টিনার চারিপাশে ঘুরছিল আর চিৎকার করছিল। গরম খুন্তি সেই লেলিহান দাহ টিনার শরীরের গভীরে ঢুকে যাচ্ছিল। অবশেষে রওশনারা বেগম টিনাকে ছেড়ে দিলেন, কিন্তু টিনার নিস্তার মিলল না। রিনি হিংস্র বাঘিনীর মতো এগিয়ে এসে টিনার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল। টিনা টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। ঝাপসা চোখে সে মেঝের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখল সে কারো পায়ের কাছে পড়ে আছে। ধীর পায়ে মাথা তুলে উপরের দিকে তাকাতে টিনার কলিজা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আরিয়ান। আরিয়ানকে এই সময় এখানে দেখে রওশনারা বেগম আর রিনির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে টিনাকে ফ্লোর থেকে তুলে নিল। তার দু চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। সে বজ্রকণ্ঠে গর্জে উঠল, হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস হলে কি করে আমার স্ত্রীর গায়ে হাত তোলার? আরিয়ানের ফর্সা মুখটা রাগে রক্তবর্ণ ধারণ করেছে। সে আবারও চিৎকার করে উঠল, শুয়োরের বাচ্চারা, তোর কি আদৌ মানুষ? একটা মেয়ের উপর এইভাবে জানোয়ারের মতো অত্যাচার করতে তোদের হাত কাঁপলো না? রিনি নিজের রাগ সামলাতে না পেরে তেড়ে এলো আরিয়ানের দিকে। খবরদার আরিয়ান, মুখ সামলে কথা বলো। আমাদের গালি দেওয়ার সাহস হয় কি করে তোমার? রিনি কাছে আসতে আরিয়ান ক্ষিপ্র গতিতে রিনির দুই গালে সপাটে পাঁচটা চর কষিয়ে দিল। রিনি ছিটকে পড়ল সোফার উপর। আরিয়ান যখন আরো আঘাত করতে উদ্যত হলো, তখন টিনা কোনো মতে আরিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল। আরিয়ানের শক্ত হয়ে যাওয়া শরীরটা টিনার স্পর্শ পেয়ে কিছুটা শিথিল হলো। আরিয়ান রওশনারা বেগমের দিকে আঙ্গুল তুলে চরম ঘৃণা ভরে বলল, আপনি আমার মায়ের বয়সী বলে আজ ছেড়ে দিলাম, নয়তো রেনির চেয়েও বেশি থাপ্পড় আপনার গালে পড়তো। লজ্জা করে না নিজের মেয়ের বয়সে একটা বাচ্চার উপর এভাবে পৈশাচিক অত্যাচার করতে? আরিয়ান আরো কিছু বলতে চাইলো। ঠিক সেই মুহূর্তে টিনা তার বাঁধন আলগা করে দিল। পিঠে সে অসহ্য জ্বলুনি আর মানসিক আঘাতে তার শরীর আর সায় দিচ্ছিল না। সে অচেতন হয়ে মাটির দিকে গড়িয়ে পড়তে নিলেই আরিয়ান চোখের পলকে তাকে জাপটে ধরল। পরম মমতায় টিনাকে কোলে তুলে নিয়ে সে দ্রুত পায়ে নরক তুল্য ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। পাজাকোলা করেই আরিয়ান টিনাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে বেরিয়ে আসলো। টিনা আরিয়ানের শার্টটা শক্ত করে জাপটে ধরে আছে। ব্যথা তীব্রতায় মেয়েটা বারবার ডুকরে কেঁদে উঠছে। তার প্রতিটা দীর্ঘশ্বাস যেন আরিয়ানের বুকে তীরের মতো বিচ্ছে। গেটের কাছে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে ব্রেক কষল। আরিয়ানের পা থেমে গেল। গাড়ি থেকে বেরিয়ে আসলেন ওমর হাওলাদার। তিনি যখন দেখলেন টিনা আরিয়ানের কোলে অসহায়ের মতো কাঁদছে, তখন মুহূর্তেই তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। তিনি এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বললেন, কি হয়েছে আরিয়ান? টিনা কাঁদছে কেন? আরিয়ান এবার চুপ থাকলো না। সে বেশ ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, নতুন কিছু হয়নি। আগে যে আপনার বাড়িতে তৃণার সাথে হয়েছে, আজও ঠিক তাই হয়েছে। ওমর হাওলাদার চমকে তাকালেন। আরিয়ানের কণ্ঠে তীব্র ঘৃণা তাকে স্তব্ধ করে দিল। তার নজর গেল টিনার পিঠের দিকে। খয়েরি রঙা ব্লাউজটা পুড়ে গিয়ে পেছনের চামড়া কুচকে লাল হয়ে আছে, এমনকি ভেতরে কাঁচা মাংসটুকু অবধি দেখা যাচ্ছে। দৃশ্যটা দেখে ওমর হাওলাদারের পায়ের নিচের মাটি যেন সরে গেল। আরিয়ান ওমর হাওলাদারকে আর কোনো কথা বলার বা কৈফিয়ত দেওয়ার সুযোগ দিল না। সে হনহন করে নিজের গাড়ির দিকে চলে সাবধানে টিনাকে সিটে বসাতে গেল, কিন্তু বসা মাত্রই টিনা আরো এক বীভৎস আর্তনাদ করে উঠল। তার দগ্ধ পিঠটা গাড়ির সিটে ঘষা খেতে যে যন্ত্রণায় ভেঙে পড়ল সে। আরিয়ান তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে অপরাধ বোধে ম্রিয়মাণ হয়ে বলল, আই এম সরি তৃণা, আমি বুঝতে পারিনি। আরিয়ান এবার তাকে সিটে সরাসরি না বসে কিছুটা বাঁকা করে বসিয়ে দিল, যাতে তার ক্ষত বিক্ষত পিঠটা সিটের স্পর্শে না আসে। টিনা তখনও ফোপাচ্ছে।
তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। সে অশ্রুসিক্ত কণ্ঠে ব্যাকুল হয়ে বলে উঠল, মিহু, আমার মিহু কোথায়? টিনার ব্যাকুল আহ্বানে আরিয়ানের মিহুর কথা মনে পড়ল। ঠিক তখনই আরিয়ান পায়ের কাছে নরম কিছুর স্পর্শ অনুভব করলো। নিচে তাকিয়ে দেখলো মিহু সেখানে দাঁড়িয়ে করুণ সুরে মিউ করছে। আরিয়ান আর দেরি করলো না, টিনাকে সাবধানে গাড়িতে বসিয়ে দিয়ে মিহুকে নিজের কোলে তুলে নিল। পরম আদরে বিড়াল ছানাটার মাথায় হাত বুলিয়ে সেটিকে টিনার পাশে বসিয়ে দিল। মিহু যেন পরিস্থিতি বুঝতে পেরে শান্ত হয়ে টিনার গা ঘেঁষে বসে রইল। আরিয়ান অত্যন্ত সাবধানে গাড়ি ড্রাইভ করছে যাতে রাস্তায় কোনো ঝাঁকুনিতে ট্রিনার পিঠের ক্ষততে চোট না লাগে। ট্রিনা জানালার বাইরে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে, তার কান্না থামছেই না। আরিয়ান বারবার আর চোখে ট্রিনার দিকে তাকাচ্ছে, আর প্রতিবারই তার নিজের বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। আরিয়ান এবার নীরবতা ভেঙে খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলো, খুব ব্যথা হচ্ছে? ট্রিনা যন্ত্রণায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে কেবল দুই দিকে মাথা নাড়িয়ে না বলল, কিন্তু তার কুকড়ে যাওয়া শরীর আর ফ্যাকাশে মুখ দেখে বোঝা যাচ্ছিল ব্যথার তীব্রতা কতটা ভয়াবহ। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আর কিছুক্ষণ সহ্য করো, আর কিছুক্ষণ সহ্য করো, আমি তোমাকে এখনো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারের কথা শুনতেই ট্রিনা চটজলদি আরিয়ানের দিকে ফিরল। সে আতঙ্কিতভাবে মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলল, প্লিজ না, আমি ডক্টরের কাছে যাব না। ট্রিনার চোখের মণি দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। অশ্রু গড়িয়ে পড়ার ফলে গাল দুটো ভিজে একাকার। সেই ভেজা গালে রিনির হাতে 4 আঙ্গুলের কালো দাগ স্পষ্ট বসে আছে। ট্রিনার গালের ওই দাগ আর পিঠের পোড়া ক্ষত দেখে আরিয়ানের মাথায় রক্ত চড়ে যাচ্ছে। রিনি আর রসনারা বেগমের প্রতি তার ঘৃণা কয়েক গুণ বেড়ে গেল। টিনা বারবার নিষেধ করা সত্ত্বেও আরিয়ান তার কথা মানল না। সে জানে এই ক্ষতটা কতটা বিষিয়ে উঠতে পারে। কাছে একটা লোকাল চিকিৎসকের চেম্বার ছিল। আরিয়ান দ্রুত গাড়ি ঘুরিয়ে সেখানে টিনাকে নিয়ে এলো। ডাক্তার খুব মন দিয়ে টিনার পিঠের ক্ষতটা পর্যবেক্ষণ করলেন। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, খুবই নিষ্ঠুর কাজ, তবে ভাগ্য ভালো যে ক্ষতিটা খুব গভীরে পৌঁছয়নি, উপরের পাতলা চামড়াটাই বেশি পুড়ে গেছে। টিনাকে একটা চেয়ারে বসানো হলো। আরিয়ান ছায়ার মতো তার পাশেই দাঁড়িয়ে রইল। ডক্টর বললেন, জায়গাটা ড্রেসিং করে ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। তারপর আমরা পেইন কিলার দিয়ে দিচ্ছি। পরিষ্কার করার কথা শুনতেই টিনা আটকে উঠল। সে প্রচন্ড ভয়ে আরিয়ানের হাতটা খামচে ধরল। তার কাপা কাপা ঠোঁট আর জল ভরা চোখে মিনতি ঝরে পড়ল। প্লিজ আরিয়ান, না, আমি সহ্য করতে পারবো না, চলো না ফিরে যাই, আমি আর ডক্টর দেখাবো না। ডক্টর মৃদু হেসে অভয় দিলেন, ভয় পেও না মা, আমরা তোমার পিঠে ওই জায়গায় অবশ করে নিয়ে তারপর পরিষ্কার করব। এখন পরিষ্কার না করলে পরে আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে এটা পচে গিয়ে তোমাকে আরো বেশি ভোগাবে। আরিয়ান টিনার হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। টিনার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কোমল স্বরে আশ্বস্ত করল, ভয় পেও না ট্রিনা, একদম চিন্তা নেই, আমি তো আছি তোমার পাশে। একজন নারী নার্স এসে টিনার পিঠে লোকাল এনেস্থেশিয়া পুশ করলেন। কিছুক্ষণ পর ডক্টর যখন স্পিরিট ভেজানো তুলা নিয়ে ক্ষত জায়গায় প্রথম ছোঁয়া দিলেন, অমনি টিনা এক বুক ফাটা আর্তনাদ করে উঠল। ব্যথার তীব্রতায় সে আরিয়ানের হাত পিষে ফেলার মতো করে চেপে ধরল। আরিয়ান ডক্টরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল, আপনি না বললেন অবশ করে নেবেন, তবে ব্যথা পাচ্ছে কেন? ডক্টর কিছুটা অপ্রস্তুত হয়ে নার্সের দিকে তাকালেন। ঠিক মতন দিয়েছিলেন তো ইনজেকশন? নার্স মাথা নিচু করে বলল, জি স্যার, দিয়েছি। ডক্টর এবার আরিয়ানের দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বললেন, আসলে কখনো কখনো ইনজেকশন ঠিকঠাক কাজ করে না, একটু ব্যথা সইতে হবে। ডক্টর টিনার সেই বুক ফাটা আর্তনাদকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিলেন। টিনা বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠছে। প্রকৃতপক্ষে ইনজেকশনটা টিনার ক্ষতবিক্ষত শরীরে বিন্দুমাত্র কাজ করেনি। আরিয়ানের এখন নিজের উপর চরম ঘৃণা হচ্ছে। কেন সে এমন একটা সাধারণ ক্লিনিকে টিনাকে নিয়ে এলো? সহ্য করতে না পেরে আরিয়ান টিনার মাথাটা নিজের বুকের উপর টেনে নিল। নিজের 2 হাত দিয়ে তাকে আগলে ধরে বারবার কানে কানে বলতে লাগলো, আর একটু সহ্য করো ট্রিনা। কিন্তু ট্রিনা তখন হিতাহিত জ্ঞান শূন্য। ব্যথার ঝটকায় সে আরিয়ানের হাতের চামড়া নখ দিয়ে শক্ত করে কামড়ে ধরল। তার তীক্ষ্ণ নখগুলো আরিয়ানের মাংস ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে অস্থির হয়ে বারবার ডাক্তারকে বলছে, আরে আস্তে করুন, দেখছে না ব্যথা পাচ্ছে। আরিয়ান স্পষ্ট অনুভব করতে পারল টিনার প্রতিটা আর্তনাদ দে তার নিজের হৃৎপিণ্ডটা যেন কেউ ছিঁড়ে ফেলছে। টিনার কষ্টের ভাগ নিতে গিয়ে অজান্তে আরিয়ানের পাথরের মতো চোখ দুটো ভিজে উঠল। তার গাল বেয়ে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল টিনার চুলে। কয়েক মিনিটের সেই নরক যন্ত্রণা শেষে যখন ড্রেসিং শেষ হলো, টিনা তখন পুরোপুরি নিস্তেজ হয়ে আরিয়ানের বুকে এলিয়ে পড়ল। ওমর হাওলাদার বাড়িতে ঢুকে এক গগনবিদারী চিৎকার দিলেন। তার সেই বজ্রকণ্ঠে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। তিনি উন্মাত্তের মতো রসনারা বেগম আর রিনিকে ডাকতে লাগলেন। তার চিৎকারে রসনারা বেগম অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ড্রয়িং রুমে এগিয়ে এলেন, যেন কিছুই হয়নি।
অবজ্ঞা সুরে বললেন। হয়েছেটা কি? এভাবে চিৎকার করছো কেন? ওমর হাওলাদার রক্তবর্ণ চোখে রসনারা বেগমের দিকে তাকালেন। তার চোয়াল শক্ত হয়ে আছে রাগে। তিনি দাঁত কিরমির করে বললেন, কেন করলে এটা? আমার নিষ্পাপ মেয়েটাকে আর কত কষ্ট দেবে তোমরা? তোমাদের কি বুকটা একটুও কাঁপলো না ওর ওরকম জ্যান্ত শরীরটা পুড়িয়ে দিতে? রসনারা বেগম একটুও বিচলিত না হয়ে বাঁকা হাসলেন। নির্লিপ্ত গলায় বললেন, মুখে মুখে তর্ক করলে তো এমনই করব। যা করেছি বেশ করেছি। হঠাৎ ওমর হাওলাদারের হাতের এক প্রচণ্ড চর গিয়ে পড়ল রসনারা বেগমের গালে। আকস্মিক এই আঘাতে রসনারা ছিটকে গিয়ে সোফায় পড়লেন। তিনি অপমানে জ্বলে উঠে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু ওমর হাওলাদার তাকে সুযোগ দিলেন না। দ্বিতীয় থাপ্পড়টা তার আগের চেয়েও জোরে গিয়ে পড়ল। রিনি দূর থেকে দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে রইল। তার সাহসে কুলালো না বাবার সামনে এসে দাঁড়ানোর। এমনিতে আরিয়ানের হাতের 5 আঙ্গুলের দাগ তার গালে দাউ দাউ করে জ্বলছে। এখন বাবার রুদ্রমূর্তি দেখে তার বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওমর হাওলাদার এবার চূড়ান্ত রায় ঘোষণা করলেন। চিৎকার করে বললেন, তোমরা দুই মা মেয়ে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তোমাদের মতো বিষাক্ত মানুষদের ছায়া আমি আর এই বাড়িতে দেখতে চাই না। রসনারা বেগম অবাক চোখে তাকালেন। রিনি কাপা কাপা গলায় দূর থেকেই বলল, ড্যাডি, এসব কি বলছো? আমরা কোথায় যাব? জাহান্নামে যাও, যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়িতে যেন তোমাদের মুখ আর কোনোদিনও না দেখি। ওমর হাওলাদারের কণ্ঠে ছিল পাহাড় সম দৃঢ়তা। রসনারা বেগম এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। গাল চেপে ধরে বিদ্রুপের হাসি হেসে বললেন, যা বলছো ভেবে বলছো তো ওমর? ভুলে যেও না, যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তখন তুমি সেই চুক্তিপত্রে সই করেছিলে যে তুমি চাইলেই আমাকে সহজে ছেড়ে দিতে পারবে না। ওমর হাওলাদার এবার অট্টহাসিতে ফেটে পড়লেন। সে হাসিতে ছিল ঘৃণা আর জয়ের আভা। তিনি বললেন, এতগুলো বছর কেবল ওই কাগজের টুকরোর ভয়ে তোমাদের এই পৈশাচিকতা সহ্য করে গেছি। কি করতে পারবে? কোর্টে যাবে? যাও, দেখি তোমরা কোন পর্যন্ত যেতে পারো। আর আমি ওমর হাওলাদার তোমাদের পিঠের চামড়া তুলতে কত দূর যেতে পারি। ওমর হাওলাদারের এমন কঠোর অবস্থান দেখে রসনারা বেগমের আত্মবিশ্বাস মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আজ আর কোনো আইনি হুমকি বা পুরনো দোহাই কাজে আসবে না। ওমর হাওলাদার এবার দরজার দিকে তাকিয়ে চিৎকার করে সিকিউরিটিদের ডাকলেন, এই মুহূর্তে এদের দুজনকে খাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দাও। আর মনে রেখো, আজকের পর এই দুইজন যদি গেটের আশেপাশেও ঘেঁষার চেষ্টা করে তবে সোজা পুলিশের হাতে তুলে দেবে। সিকিউরিটিরা ওমর হাওলাদারের আদেশ অমান্য করার সাহস পেল না। রসনারা বেগম আর রিনিকে প্রায় টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হলো। তাদের চিৎকার আর গালিগালাজ তখন গেটের ওপার থেকে অস্পষ্ট হয়ে ভেসে আসছিল, কিন্তু ওমর হাওলাদারের কানে আর সেসব পৌঁছালো না। ওমর হাওলাদার টলমল পায়ে নিজের শোবার রুমে ফিরে এলেন। তার শরীর কাঁপছে। দীর্ঘদিনের জমে থাকা দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেলেও বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। তিনি কাঁপা কাঁপা হাতে আলমারির ভেতর থেকে একটা ছোট চাবি বের করলেন। তালাবদ্ধ ড্রয়ারটা খুলে অতি যত্নে রাখা একটা পুরানো ফ্রেমবন্দি ছবি বের করে আনলেন। ছবিটার দিকে তাকাতেই তার দুই চোখ ছাপিয়ে জল নামলো। তিনি ধপ করে বিছানায় বসে পড়লেন। মেহেরজান তৃণার মা। ছবিতে থাকা হাসি খুশি মুখটার উপর হাত বুলিয়ে দিতে দিতে তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। অবরুদ্ধ কণ্ঠে বললেন, মেহেরজান, তোমার স্বামী একজন চরম ব্যর্থ পুরুষ। তোমাকে যেমন অকালে হারিয়েছি, তেমনি তোমার স্মৃতিকটুও আগলে রাখতে পারিনি। নিজের মেয়েটাকেও কখনো ওই ডাইনিদের অত্যাচার থেকে বাঁচাতে সক্ষম হইনি। আজ ওর এই দগ্ধ শরীরটা দেখে মনে হলো আমার নিজের কলিজাটা কেউ ছিঁড়ে ফেলেছে। ওমর হাওলাদারের চোখের জল টপটপ করে ছবির কাচের উপর গড়িয়ে পড়ছে। তিনি অস্ফুট স্বরে আরো বললেন, জানো মেহেরজান, মাঝে মাঝে আমার খুব মরে যেতে ইচ্ছে হয়, কিন্তু তিনার কথা ভেবে হাত পা থমকে যায়। মেয়েটার পাশে তো এখন আর কেউ নেই। তুমি কি উপর থেকে আমায় মাফ করে দেবে না মেহেরজান? পুরো ঘরটা এখন নিস্তব্ধ। আরিয়ানা চীনা যখন ঘরের ভিতর ঢুকলো ড্রয়িং রুমে, তখন পারিবারিক আড্ডার আমেজ। সবাই মিলে হাসাহাসি করছে। টিনা আগে আরিয়ানকে শক্ত করে বারণ করে দিয়েছে এই নিয়ে যেন কাউকে কিছু না বলা হয়। সে নিজের শাড়ির আঁচলটা খুব সাবধানে টেনে পিঠের ক্ষত আড়াল করে রেখেছে। টিনাকে দেখে মরিয়ম বেগম বরাবরের মতোই মুখ ফিরিয়ে নিলেন। টিনা সবার সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার মুখ থেকে কিছুতেই হাসি বেরোচ্ছে না। মিতু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এত দেরি কেন হলো ট্রিনা? টিনা কাপা গলায় উত্তর দিল,
ওই তো বাবার সাথে অনেকদিন পর দেখা হলো, তো গল্প করতে করতে সময় চলে গেল। মিতু ট্রিনার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। তুমি ঠিক আছো তো? মুখটা কেমন জানি একদম ফ্যাকাশে দেখাচ্ছে। এরই মাঝে সোফা থেকে হাস্যোজ্জ্বল মুখে নৌশি লাফিয়ে এলো। নৌশির সাথে ট্রিনার বন্ধুত্বটা খুব গভীর। সে কোনো কিছু না বুঝে আনন্দের অতিশয্যে ট্রিনাকে পিছন থেকে জড়িয়ে ধরল। নৌশি তার কলেজের কোনো একটা মজার কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার হাতের চাপটা গিয়ে পড়ল ট্রিনার সেই তাজা পোড়া পিঠে। ট্রিনা আর্তনাদ করে উঠল। ট্রিনার সেই চিৎকারে পুরো ড্রয়িং রুম মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। নৌশি ভয় পেয়ে ছিটকে সরে দাঁড়ালো। আরিয়ান দ্রুত এসে ট্রিনাকে আগলে ধরল। সোফায় বসে থাকা মাইমুনা বেগম বিরক্তির স্বরে বলে উঠলেন, তুমি তো দেখছি মেম সাহেব, মেয়েটা একটু জড়িয়ে ধরেছে বলেই ওভাবে চিৎকারের কি আছে? খুব তো অভিনয় শিখছো ইদানিং। টিনা তখন যন্ত্রণায় থরথর করে কাঁপছে। তার হাত থেকে শাড়ির আঁচলটা খসে পড়ে গেছে। রাহি বেগম পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার নজর গেল টিনার পিঠের দিকে। ক্ষতের বীভৎসতা দেখে তিনি আঁতকে উঠে চিৎকার করে বললেন, ওমা, কি সর্বনাশ! মেয়েটার পিঠ এভাবে পুড়ে গেল কি করে? টিনা এই পরিস্থিতিরই ভয় পাচ্ছিল। তার বাবার বাড়ির অশান্তি আর সৎমায়ের নিচুতা সবার সামনে চলে আসবে ভেবে তার আত্মসম্মানের প্রচণ্ড আঘাত লাগলো। সে মাথা নিচু করে কাঁদতে শুরু করলো। ক্ষতটা দেখে উপস্থিত সবারই পিলে চমকে গেল। মরিয়ম বেগম পর্যন্ত নিজের ঘৃণা ভুলে হা হয়ে তাকিয়ে রইলেন। আরিয়ান আর গোপন রাখতে পারল না। সে সব সত্যি খুলে বলল কিভাবে রোশনারা বেগম গরম খুন্তি দিয়ে ওকে পুড়িয়েছে। কথাগুলো শুনে ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে গেল। মিতু আর নৌশি ধরাধরি করে টিনাকে উপরে রুমে নিয়ে গেল। সবাই ধীরে ধীরে যার যার জায়গায় ফিরিয়ে গেলেও মরিয়ম বেগম ওখানে দাঁড়িয়ে রইলেন। তার মনে বিচিত্র এক তোলপাড় চলছে। তিনি কি এতদিন ভুল ছিলেন? কোনো মানুষ সৎমা হলেও এতটা নিষ্ঠুর হতে পারে? মাইমুনা বেগমের মাথায়ও যেন বাজ পড়ল। তিনি ভাবতে লাগলেন, যদি আজকের এই ঘটনা সত্যি হয় তবে ওই দিন তার কানে ট্রিনা সম্পর্কে যেসব কুচ্ছা দেওয়া হয়েছিল সেগুলো কি সবই সাজানো ছিল? রাহি বেগম মাইমুনাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? মাইমুনা বেগম সম্বিত ফিরে পেয়ে ছোট করে বললেন, না কিছু না। বলেই তিনি গুমোট মন নিয়ে নিজের রুমে চলে গেলেন। টিনা কতক্ষণ ধরে জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার হিসাব নেই। মেয়েটার চোখের জল শুকিয়ে গালের উপর নোনা দাগ পড়ে গেছে। বারবার তার চোখের সামনে রোশনারা বেগমের সেই মেকি মায়ার মুখটা ভেসে উঠছে। কি অদ্ভুত! টিনা এক মুহূর্তের জন্য হলেও বিশ্বাস করেছিল যে তারা হয়তো তাকে আপন করে নিয়েছে, কিন্তু সে জানতো না কয়লা ধুলেও ময়লা যায় না। মানুষের ভেতরের বিষাক্ত স্বভাব এত সহজে মরে না। পেছন থেকে আরিয়ানের কণ্ঠস্বর শোনা গেল, এভাবে জানলার পাশে দাঁড়িয়ে থেকো না ত্রিনা, ঠান্ডা লেগে যাবে। টিনা কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে আলমারির কাছে গিয়ে নিচে বিছানা পাতার জন্য কম্বল বের করতে শুরু করলো, কিন্তু হঠাৎ আরিয়ান এগিয়ে এসে তার হাতটা খুব কোমলভাবে ধরল। টিনা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান শাসনের সুরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? পিঠের এই অবস্থা নিয়ে তুমি নিচে শক্ত মেঝেতে শোয়ার চিন্তা করছো কি করে? চুপচাপ বিছানায় গিয়ে যাও। টিনা আর তর্কে গেল না। নিঃশব্দে গিয়ে বিছানার এক কোণে বসলো। আরিয়ানও তার পাশে খানিকটা দূরত্ব রেখে বসলো। তার চোখে এখন টিনার জন্য গভীর উদ্বেগ। আরিয়ান শান্ত গলায় বলল, কেন এভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করো ত্রিনা? একবার প্রতিবাদ করে দেখো, দেখবে পরের বার কেউ আর এসব করার সাহস পাবে না। কেন নিজেকে এভাবে সঁপে দাও অন্যের কাছে? টিনা আরিয়ানের দিকে ঝাপসা চোখে তাকালো। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে আসছিল। আচ্ছা, আপনি কি বলতে পারেন আমাকে কেন কেউ ভালোবাসে না? সবাই কেন আমার উপর এতটা নিষ্ঠুর হয়? আমি কি খুব খারাপ, নাকি আমার স্বভাব খুব মন্দ? জানেন, মাঝে মাঝে না আমার খুব কষ্ট হয়। মনে হয় এই পৃথিবী ছেড়ে যদি চলে যাই, কিন্তু যাওয়া তো এত সহজ না। আল্লাহ আমার কপালে এত কষ্ট কেন লিখেছেন আমি জানি না। টিনা থামলো না। তার বুক চাপা দীর্ঘশ্বাসগুলো যেন আজ বাঁধ ভেঙে বের হতে চাইছে। সে বলতে লাগলো, জানেন, একবার রিনি আমাকে নোংরা পুকুরের পানির নিচে চেপে ধরেছিল। সেদিন দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম, কিন্তু আমার কপালটা দেখুন, মরণ এত কাছে এসেও আমায় ছুঁয়ে যায়নি। আমাকে বেঁচে থাকতে হয় এই অসহ্য যন্ত্রণাগুলো সহ্য করার জন্য। কথাগুলো বলতে বলতে টিনা চোখ বেয়ে হুড় করে জল গড়িয়ে পড়লো। আরিয়ানা নিজেকে সামলাতে পারল না। সে আলতো করে এগিয়ে এসে টিনাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো। সেই মুহূর্তে টিনার মাথার উপর সান্ত্বনার হাত রাখা ছাড়া আর কোনো ভাষা আরিয়ানের জানা নেই। টিনা যেন এক নিরাপদ আশ্রয় খুঁজে পেল। সে আরিয়ানের বুকে মুখ গুজে নিয়ে ছোট বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠল। আর তার সেই কান্নার শব্দে বাইরে নিস্তব্ধ রাতটাও যেন ভারী হয়ে উঠল। সকালের স্নিগ্ধ রোদে আরিয়ানের ঘুম ভাঙল।
জানালার ধূসর রঙের পর্দা ভেদ করে এক চিলতে রোদ এসে সরাসরি তার চোখের উপর পড়েছে। আরিয়ান কপাল কুঁচকে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ কচলে সামনে তাকাতে তার দৃষ্টি থমকে গেল। এক মুহূর্তের জন্য তার শ্বাস প্রশ্বাস যেন স্তব্ধ হয়ে এলো। পাশে তৃণা শুয়ে আছে, মুখটা আরিয়ানের দিকেই ফেরানো। ভোরে নরম আলোর আভা তার শ্যামলা চেহারা এক অপার্থিব মায়া ছড়িয়ে দিয়েছে। টিনা এক হাত মাথার নিচে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, অবাধ্য কিছু চুল গালের উপর আর কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। ঘুমের ঘোরে টিনা মাঝে মাঝে ছোট বাচ্চার মতো ঠোঁট নাড়াচ্ছে, নিষ্পাপ নির্ভেজাল এক সৌন্দর্য। আরিয়ান হাত বাড়ালো টিনার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু আঙ্গুল ছোঁয়ার আগে হঠাৎ কি ভেবে সে থমকে গেল। মুহূর্তেই তার মুখের হাসি উধাও হয়ে গেল। আরিয়ান দ্রুত বিছানা থেকে নেমে নিচে পা ঝুলিয়ে বসে রইল। নিজের মনের সাথে যুদ্ধ করে নিজেকেই ধমক দিল সে। কেন আমি এতটা বাড়াবাড়ি করছি? টিনার জায়গায় আমার পরিবারের অন্য কেউ থাকলেও তো আমি ঠিক একইভাবে তার সেবা করতাম। এটা নিছক দায়িত্ববোধ ছাড়া আর কিছু নয়। হঠাৎ পেছনে নড়াচড়ার শব্দে আরিয়ান ফিরে দেখলো টিনা উঠে বসেছে। মেয়েটা কপাল কুঁচকে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, সম্ভবত পিঠের পোড়া ক্ষতটা সকালে আবারও জানান দিচ্ছে। আরিয়ান স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, গুড মর্নিং। টিনা আরিয়ানের দিকে তাকিয়ে ম্লান হেসে উত্তর দিল। শুভ সকাল। আরিয়ান উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো। দেখলো টিনা এখনো স্থির হয়ে বিছানায় বসে আছে। আরিয়ান বলল, বসে থেকো না, ফ্রেশ হয়ে এসো। টিনা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 10টা বেজে গেছে। গতকাল রাতের অসহ্য যন্ত্রণা আর মানসিক দখলের পর শেষ রাতের দিকে একটু ঘুম এসেছিল। সে কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। ওদিকে আরিয়ান ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করলো। ডাক্তার যে মলমগুলো দিয়েছিলেন সেগুলো হাতে নিয়ে খুব মন দিয়ে ব্যবহারের নিয়মগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ পর টিনা বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছলেও তার কপালের দুপাশে থাকা ছোট ছোট ভিজে চুলগুলো মুখের সাথে লেপ্টে আছে। জলের ছোঁয়ায় তার মুখটা এখন আরও সতেজ আর করুণ দেখাচ্ছে। আরিয়ান মলমটা হাতে নিয়ে টিনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এদিকে এসে আমার সামনে বসো। টিনা হুট করে আরিয়ানের এমন আদেশে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কেন? আরিয়ান মলমের টিউবটা খুলতে খুলতে নির্লিপ্তভাবে বলল, কত জায়গাতে মলম লাগিয়ে দিতে হবে। মলম লাগানোর কথা শুনতে টিনার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। গতকাল ক্লিনিকে ডক্টরের হাতে পাওয়া সে অসহ্য যন্ত্রণা স্মৃতি মনে পড়তে সে ভয় কুঁকড়ে গেল। সে পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, অসম্ভব, আমার পিঠে এখন আর কোনো ব্যথা নেই, তাই মলম দেওয়ারও প্রয়োজন নেই, ঠিক আছি আমি। আরিয়ান এবার গলার স্বর কিছুটা শক্ত করলো, ধমক দিয়ে বলল, তুমি কি সব বিষয়ে একটু বেশি বুঝো? আমি যা বলেছি ঠিক সেটুকুই করো। চুপচাপ আমার সামনে এসে বসো। টিনা মনে মনে প্রচন্ড বিরক্ত হলো। বিড়বিড় করে নিজেকেই শোনালো, লুচ্চা বেটা একটা, যত সব সুযোগ সন্ধানী কাজ, সুযোগ পেয়েই পিঠে হাত দেওয়ার ধান্দা রং ঢং শুরু করে দিয়েছে সে। আরিয়ান যেন টিনার মনের কথা টের পেয়ে গেল। সে টিনার দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি শুধু মলমটা লাগিয়ে দেব। তোমার পিঠে হা করে তাকিয়ে থাকার কোনো বিচ্ছের ইচ্ছে আমার নেই, নিশ্চিন্ত থাকো। টিনা এবার বিস্ময়ে বড় বড় চোখ করে তাকালো। লোকটা কি অন্তর্যামী? সে অবলীলায় জিজ্ঞাসা করেই ফেলল, আপনি কি মানুষের মনের কথা শুনতে পান নাকি? আরিয়ান এবার মুখ শক্ত করে তার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। কেন, আমাকে কি মনে মনে খুব কড়া ভাষায় বকা দিচ্ছিলে? টিনা লজ্জায় আর কোনো উত্তর দিল না। আরিয়ান আর কথা না বাড়িয়ে টিনার হাত ধরে একরকম জেদ করে তাকে বিছানায় বসালো। টিনা এবার আর বাধা দিল না, মাথা নিচু করে বসে রইল। আরিয়ান আঙ্গুলে কিছুটা মলম নিয়ে টিনার পিঠ থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিল। ভোরের ম্লান আলোয় টিনার শ্যামলা বরণের কোমল পিঠটা দৃশ্যমান হলো, যার উপর লালচে পোড়া ক্ষতটা বিষম দেখাচ্ছে। আরিয়ান কোনো রকম কালক্ষেপণ না করে অত্যন্ত সাবধানে আর আলতো ছোঁয়ায় ক্ষতস্থানে মলম লাগিয়ে দিতে শুরু করলো। শীতল মলমের ছোঁয়ায় প্রথম দিকে টিনার শরীরটা একটু কেঁপে উঠলেও পরক্ষণে চিনচিনে একটা ব্যথা শুরু হলো। মেয়েটা আজ একটা শব্দও করলো না, শুধু ব্যথার ঝটকায় বারবার বিছানার চাদরটা মুঠোর ভিতর চেপে ধরছিল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সে দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছিল। আরিয়ান ড্রেসিং করার সময় একবার টিনার কুকড়ে যাওয়া মুখের দিকে তাকালো। তার স্পর্শে যতটা সম্ভব মমতা মিশিয়ে সে মলম লাগানো শেষ করলো। কাজ শেষ হতে টিনা এক মুহূর্ত আর সেখানে বসলো না। দ্রুত নিজের শাড়ির আঁচল ঠিক করে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। তার বুকের ভেতরটা তখন দ্রুত স্পন্দিত হচ্ছিল। ব্যথায় নাকি আরিয়ানের সেই মায়াবী স্পর্শে সেটা সে নিজেই বুঝতে পারল না। সোফায় গুমোট মুখে বসা আছে রোশনারা বেগম আর রিনি। তাদের ঠিক পাশেই কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে আছেন রোশনারা বেগমের ভাই খলিল। গতকাল উমর হাওলাদারে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তারা খলিলের বাড়িতে উঠে এসেছে। খলিলের স্ত্রী মারা গেছেন অনেক আগে। এখন এই বাড়িতে সে আর তার ছেলে তৌহিদ থাকে। রিনি তার ফুলে থাকা গালটা একবার স্পর্শ করে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে প্রশ্ন করল, মাম্মি
এখন আমাদের কি হবে? তুমি কি গিয়ে ড্যাডির নামে মামলা করবে? মেয়ের কথায় রসনারা বেগম যেন বিরক্ত হলেন। তিনি ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, মামলা করে লাভ কি শুনি? ওমরের যে পরিমাণ টাকা আর প্রভাব আছে, ও চাইলে একদিনেই মামলা ফানুস করে উড়িয়ে দিতে পারবে। এত বছর তো শুধু এই মামলার ভয় দেখিয়েই ওকে হাত করে রেখেছিলাম। এখন আর ওসব কাজে দেবে না। খলিল এতক্ষণ চুপ করে শুনছিলেন, এবার নড়ে চড়ে বসে বললেন, তাহলে এখন কি করবি রোশিনারা? তোরা কি সারা জীবন আমার এখানেই পড়ে থাকবি? রসনারা বেগম এবার কুটিল এক হাসি হাসলেন। তার চোখের মনি দুটো যেন হিংস্রতায় চিকচিক করে উঠল। তিনি বললেন, চিন্তা নেই ভাইজান, ওমর হাওলাদার নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু ও জানে না যে ঘুমের ঘোরেই আমি ওর আঙুলের ছাপ একটা সাদা কাগজে নিয়ে রেখেছি অনেক আগে। মায়ের মুখে এই মোক্ষম চালের কথা শুনে রিনি খুব খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে উৎসাহ নিয়ে বলে উঠল, হাউ জিনিয়াস মাম্মি, তোমার সত্যিই কোনো জবাব নেই। আমি তো ভেবেছিলাম আমরা সব হারালাম। রসনারা বেগম এবার দাঁতে দাঁত চেপে আক্রোশ নিয়ে বললেন, এবার সব কিছু আমার হবে, বাড়ি, গাড়ি, ব্যবসা সব। আর ওমর গিয়ে বসবে একদম রাস্তার মাঝখানে। ওই হাওলাদার বাড়ি থেকে আমি ওকে ছুঁড়ে ফেলবো। এতক্ষণ খলিলও খুশি হয়েছিলেন, কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়তে তার ভুরু কুঁচকে গেল। তিনি নিচু স্বরে বললেন, সব মানে? রোশনিরা, তুই কি আসল কথাটা ভুলে যাচ্ছিস? তোর একার সব মানে কি? রসনারা বেগম এবার রহস্যময় ভঙ্গিতে হাসলেন, শান্ত গলায় বললেন, না ভাইজান, কিছুই ভুলিনি। তবে আগে যে প্ল্যানটা করেছিলাম এখন আর সেটার প্রয়োজন নেই। সময় আসুক, প্রয়োজন পড়লে ওসব নিয়ে নতুন করে ভাবা যাবে। তাদের কুটিল আলোচনায় ঘরের পরিবেশটা যেন আরো বিষাক্ত হয়ে উঠল। টিনা সিঁড়ি বেয়ে খুব সাবধানে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে মাইমুনা বেগম, রাহি বেগম, ফারহানা আর মিতু বসে পারিবারিক আলাপ করছিলেন। টিনাকে দেখেই মিতু ব্যস্ত হয়ে এগিয়ে এলো। মমতা ভরা স্বরে জিজ্ঞাসা করলো, ব্যথাটা কি একটু কমেছে? ত্রিনা ক্ষীণ স্বরে উত্তর দিল। হ্যাঁ ভাবি, একটু কমেছে। মিতু ত্রিনার হাত ধরে বলল, আচ্ছা যাক, এবার চলো তো, তুমি কি ডাইনিং টেবিলে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। ঠিক সেই সময় আরিয়ানও নিচে নেমে এলো। সে কোনো কথা না বলে সোজা গিয়ে ডাইনিং এ চেয়ারে বসলো। মিতু খাবার আনতে উদ্যত হতে ত্রিনা তাকে বাধা দিয়ে বলল, না ভাবি, আমি এখন খাবো না, পরে খেয়ে নিব না হয়। মিতু অবাক হয়ে বলল, কি বলছো? খাবে না মানে? বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুমি আর আরিয়ানি বাকি। টিনা নিজের অস্বস্তি লুকাতে চেয়ে আবারও বলল, প্লিজ ভাবি, এখন ইচ্ছে করছে না, পরে খাবো। হঠাৎ পেছন থেকে মাইমুনা বেগমের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, খাবে না মানে কি? এমনিতেই অসুস্থ শরীর, এখন না খেয়ে ঢং করলে কি পরে বাড়ির সবাই মিলে তোমাকে সামলাবে? বাড়ির উপর চিন্তা বাড়ানো কি তোমার কাজ? টিনা থতমত খেয়ে মাইমুনা বেগমের দিকে ফিরল। লোকজনের সামনে এমন কথায় সে আরো সংকুচিত হয়ে গেল। আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। মাইমুনা বেগম মিতুকে উদ্দেশ্য করে বললেন, মিতু, দাঁড়িয়ে আছি কেন? যাও গিয়ে খাবার নিয়ে এসো। টিনা আবারও মিতুকে বারণ করতে চাইল, কিন্তু এবার মাইমুনা বেগম বেশ চড়া গলায় বলে উঠলেন, একদম চুপ করো। বড়রা যখন বলছে তখন মুখে মুখে কথা বলছো কেন? তুমি তো দেখছি ভীষণ অভদ্র একটা মেয়ে। টিনার বুকের ভেতরটা অভিমানে ভেঙে এলো। তার চোখের কোণে এক ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল। দূর থেকে মরিয়ম বেগম দৃশ্যটা লক্ষ্য করলেন এবং মনে মনে ভীষণ হতাশ হলেন। মিতু আরিয়ানের সামনে খাবার সাজিয়ে দিল। টিনা কোনো উপায় না পেয়ে আরিয়ানের পাশের চেয়ারটাতে গিয়ে বসলো। টিনা থালার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখে খাবার তোলার মতো শক্তি নেই। হঠাৎ সে টের পেল তার ঠিক পাশে চেয়ারটা টেনে কেউ একজন বসলো। তাকিয়ে দেখলো স্বয়ং মাইমুনা বেগম সেখানে বসেছেন। ড্রয়িং রুমের বাকি সবাই, রাহি, ফারহানা বেগমও হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মাইমুনা বেগম কোনো ভনিতা না করে নিজের হাতে খাবারটা খুব ভালো করে মাখিয়ে নিলেন। তারপর এক গ্লাস ভাত টিনার মুখের সামনে ধরে শান্ত গলায় বললেন, হা করো। টিনা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। যে মহিলাটি তাকে বাড়ির আপদ মনে করতেন, যে তাকে দু চোখে দেখতে পারতেন না, তিনি আজ নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছেন। আরিয়ান খাবার থামিয়ে বিস্ময় ভরা চোখে তার মায়ের দিকে তাকিয়ে রইল। পুরো ডাইনিং রুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। শুধু টিনার টলমল চোখে অবিশ্বাসের ঘোর লেগে রইল। বাড়ির প্রত্যেকের দৃষ্টি স্থির হয়ে আছে টিনা আর মাইমুনা বেগমের দিকে। টিনা যেন এক ঘোরের মধ্যে আছে। সে এখনো হাঁ করে তাকিয়ে আছে মাইমুনা বেগমের দিকে। তাকে এভাবে পাথরের মতো বসে থাকতে দেখে মাইমুনা বেগম আবারও মৃদু ধমক দিয়ে বললেন, কি সমস্যা? হা করো। ত্রিনা যন্ত্রচালিতের মতো হাঁ করল।
মাইমুনা বেগম পরম মমতায় প্রথম গ্রাস খাবারটুকু টিনার মুখে পুড়ে দিলেন। টিনা মুখের খাবারটুকু নিয়ে নিথর হয়ে বসে রইল। তার ঝাপসা চোখের সামনে মাইমুনা বেগমের বদলে নিজের মা মেহেরজানের মুখটা ভেসে উঠেছে। এদিকে টিনা শত চেষ্টা করেও মায়ের মুখটা স্পষ্ট মনে করতে পারত না, কেমন যেন ধোঁয়াশা লাগতো। কিন্তু আজ এই পরম আদরের ছোঁয়ায় হাজার বছরের সেই ঝাপসা পর্দাটা যেন সরে গেল। সে তার মায়ের মুখটা স্পষ্ট দেখতে পেল। টিনার চোখের কোণে জল টলমল করছে। গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নার জন্যে সে মুখের খাবারটুকু চিবোতে পারছে না। মাইমুনা বেগম আবারও তাগাদা দিলেন। কি হলো, খাচ্ছ না কেন? খাবার কি ভালো লাগেনি? টিনা কোনো মতে নিজের চোখে জল লুকানোর চেষ্টা করে খাবারটুকু চিবিয়ে গিলে নিল। কতগুলো বছর ধরে একটা লোকমা আদরের ভাতের জন্য এই মেয়েটা হাহাকার করেছে। কত রাত সে না খেয়ে শুয়েছে। উল্টো কপালে জুটেছে সৎ মায়ের নিষ্ঠুর মার। অথচ আজ যা ঘটেছে তা ছিল তার কল্পনার অতীত। টিনার চোখ বেয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়তে দেখে মাইমুনা বেগম নিজের আঁচল দিয়ে তার চোখের জল মুছে দিলেন। খুব নরম স্বরে বললেন, পাগলি মেয়ে, সামান্য এইটুকুর জন্য এভাবে কাঁদতে আছে? টিনা তখন কোনো কথা বলার অবস্থায় ছিল না। তার কণ্ঠরোধ হয়ে আসছিল অপার্থিব এক সুখে। পাশে বসে থাকা আরিয়ান এই আবেগঘন পরিস্থিতিটা হালকা করার জন্য কিছুটা রসিকতার স্বরে বলে উঠল, কি ব্যাপার আম্মু, কতদিন হয়ে গেল আমাকে তো এভাবে খাইয়ে দিলে না? আমি কি বড় হয়ে গেলাম? মাইমুনা বেগম ছেলের কথা শুনে শব্দ করে হেসে উঠলেন। তার সেই হাসিতে ড্রয়িং রুমের গুমোট ভাতটা নিমিষেই কেটে গেল। তিনি আবারও এক লোকমা ভাত মেখে হাসি মুখে আরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে খা, হিংসুটে ছেলে একটা। আরিয়ান তৃপ্তির সাথে মায়ের হাতের লোকমাটা মুখে তুলে নিল। পুরো পরিবারটা আজ এক নতুন সকালেই যেন পা রাখলো, যেখানে দীর্ঘদিনের ঘৃণা আর অবিশ্বাসের বরফ গলতে শুরু করেছে। টিনা খাবার খাওয়ার পর অনেকটা সময় ড্রয়িং রুমের সোফায় মাইমুনা বেগমের কাছাকাছি বসে কাটালো। তার বারবার মনে হচ্ছিল আজকের দিনটা যেন কোনো এক সুন্দর স্বপ্ন। এই বাড়িতে আসার পর যে মাইমুনা বেগমের থেকে সে কেবল অবহেলার ঘৃণা পেয়েছে, সেই মানুষটার এই মমতাময়ী রূপ টিনার ভাবনারও অতীত ছিল। কিন্তু সুখের মুহূর্তগুলো বোধহয় টিনার জীবনে খুব একটা স্থায়ী হতে চায় না। হঠাৎ তার মনে পড়ল মিহুর কথা। প্রতিদিন ঘুম থেকে উঠে মিহুকে খাবার দেওয়া থেকে শুরু করে সারাটা সময় মিহু তার পিছু পিছু ঘুরে। কখনো তার কোলের উপর কুণ্ডুলি পাখি ঘুমিয়ে থাকে, কিন্তু আজ সকাল থেকে একবারও সেই ছোট্ট প্রাণীটার ডাক শুনেনি। কথাটা মাথায় আসতে টিনার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় ছাদ করে উঠল। সে চটজলদি সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে দৌড় দিল। ঘরে ঢুকে দেখলো মিহু কোথাও নেই। বিছানার নিচে, আলমারির আড়ালে, এমনকি ব্যালকনিতেও খুঁজলো, কোথাও নেই। টিনা পুরো বাড়ি এক প্রকার তোলপাড় করে ফেলল, কিন্তু মিহুর কোনো হদিস মিলল না। টিনার ভীষণ কান্না পাচ্ছে। তার মনে হতে লাগলো সারা জীবন তার সাথে এটাই হয়ে আসছে। একদিক দিয়ে কোনো বড় সুখ এলে অন্য দিক দিয়ে প্রিয় কিছু হারিয়ে যায়। হঠাৎ তার মনে হলো মিহু কি ছাদে চলে গেল। যদিও ছাদের দরজা বন্ধ থাকে, তবু এক ক্ষীণ আশা নিয়ে এসে দৌড়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। নিজের পিঠে সেই যন্ত্রণাদায়ক ক্ষতের কথা এই মুহূর্তেও সে একদম ভুলে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। ছাদের দরজার কাছে গিয়ে দেখলো সেটা খোলাই আছে। টিনা দীর্ঘশ্বাস ফেলে ছাদে পা রাখতেই তার চোখের সামনে এক অদ্ভুত সুন্দর দৃশ্য ফুটে উঠল। বিকেলের পরন্ত রোদে আরিয়ান ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা ক্যাজুয়াল টি শার্ট, আর তার হাতের বেরের মধ্যে পরম শান্তিতে শুয়ে আছে ছোট্ট মিহু। আরিয়ান খুব আদরে মিহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মিহু চোখ বন্ধ করে সেই আদর উপভোগ করছে। টিনার বিষণ্ণ মুখে মুহূর্তে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। তার সব ভয়, সব দুশ্চিন্তা নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। যে আরিয়ানকে সে এতদিন কেবল এক রাগী আর গম্ভীর মানুষ হিসেবে চিনেছে, তার এই কোমল আর মায়াবী রূপটা টিনার হৃদয়ে এক নতুন দোলা দিয়ে গেল। টিনা গুটি গুটি পায়ে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। আরিয়ান ওকে দেখে একটু অবাক হয়ে বলল, এইখানে তুমি? টিনা অভিমানের সুরে বলল, পুরো বাড়ি মিহুকে খুঁজে খুঁজে আমি হয়রান, আর আপনি ওকে এখানে নিয়ে বসে আছেন। কেন নিয়ে আসলেন? প্রশ্নটা করে টিনা নিজেই নিজের মনে একটা ভয়ানক উত্তর সাজিয়ে ফেলল। সে চোখ কপালে তুলে আটকে উঠে বলল, ও আচ্ছা, তার মানে আপনি মিহুকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার প্ল্যান করে এখানে নিয়ে এসেছেন বুঝি? আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বললে তুমি? আমাকে দেখে কি খুরে মনে হয় নাকি? এসব আজগুবি কথা তোমাদের মাথায় ঢোকে কি করে? টিনা আর তর্কে না গিয়ে এক ঝটকে আরিয়ানের কোল থেকে মিহুকে ছিনিয়ে নিল। মিহুকে চাপড়ে ধরে আদর করতে করতে ফিস ফিস করে বলল, মিহু সোনা, ওই রাগী সাহেব তোকে বকেনি তো? আরিয়ানের রাগী চোখে টিনার দিকে তাকিয়ে রইল। টিনা আবারও বলল, নিশ্চয়ই সকাল থেকে আমার মিহু কিছু খায়নি। আরিয়ান একটা লম্বা শ্বাস ফেলে অলস ভঙ্গিতে বলল, আমি খাইয়ে দিয়েছি। টিনা এবার সত্যি অবাক হলো। আরিয়ান ভ্রু কুচকে টিনা আর মিহুর দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, হ্যাঁ মেয়ে, আমি না তোমাকে বলেছি মেহু কি এভাবে এত চেপে ধরবে না? টিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? আরিয়ান মুখটা অন্য পাশে ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে অন্য একটা মেয়ে বিড়াল কিনে এনে দেবো, তবু ওকে নিয়ে এভাবে
এত আদিক্ষেতা করার প্রয়োজন নেই। টিনা বেশ তেজ নিয়ে বলল, আসছে। এটাই আমার প্রিয়, অন্য কোনো বিড়াল লাগবে না আমার। আর এটা বিড়াল না, ও আমার সন্তান। আরিয়ান নাক মুখ কুচকে টিনার দিকে তাকালো, তারপর গম্ভীর মুখে বলল, সন্তানের যদি হয় তবে সব মা বাবার উচিত সন্তানের সঠিক বয়সে বিয়ে দেওয়া। সেই হিসেবে মিহিরও এখন বিয়ে দেওয়া উচিত। টিনা কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে মাথা নাড়ল, তারপর বলল, হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলেনি। কিন্তু আমি যদি মিহুর মা হই, তবে মিহুর বাবাকে? অবশ্যই আমি। কথাটা আরিয়ান এক নিঃশ্বাসে বলে ফেললো, কিন্তু বলার সাথে সাথেই তার হুঁশ ফিরল যে সে আসলে কি বলে ফেলেছে। আরিয়ান একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন কেউ ওকে জ্যান্ত পাথর বানিয়ে দিয়েছে। ট্রিনা আরিয়ানের এই সোজাসাপটা স্বীকারোক্তি শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে আর আরিয়ানের চোখের দিকে তাকাতে পারল না। দ্রুত পা চালিয়ে ছাদ থেকে নামতে নামতে সে মিহুকে খুব গম্ভীর হয়ে বোঝাতে লাগলো, খবরদার মিহু, ওই রাগী সাহেবের কাছে আর যাবি না তুই। দেখলি তো লোকটা কত বড় বদ, কত আজে বাজে কথা বলে সে। আরিয়ান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিজের উপর ভীষণ রেগে যাচ্ছে। সে ভাবছে, ছি, নিজের মুখে একটু লাগামও দিতে পারি না আমি। কি বলে ফেললাম। বিকেলের মিঠে রোদ তখন জানালার পর্দা চিরে ঘরের কোণে এসে পড়েছে। মিতুর রুমে তখন জমজমাট আড্ডা। বিছানার উপর কম্বলের ওম নিয়ে পা গুটিয়ে বসে আছে নৌশি। এক পাশে ত্রিনা আর অন্য পাশে মিতু। রোহান আজ অফিসে গিয়েছে। আসলে দেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অফিসের কাজগুলো বুঝে নিতে সে বেশ মনোযোগী। টিনার মনটা আজ ফুরফুরে। সকালে সেই মায়া আর ছাদের খুনসুটি রেশ যেন কাটছেই না। এরই মাঝে হঠাৎ ঝড়ের বেগে ঘরে ঢুকলো আদনান। কোনো কিছু তোয়াক্কা না করে সে সোজা বিছানার মাঝখানে এক প্রকাণ্ড লাফ দিয়ে বসলো। ঝাঁকুনিতে পুরো বিছানা কেঁপে উঠল। সাথে তিনজনার ধ্যানও ভেঙে গেল। নৌশিত রেগে আগুন, সে আদনানের পিঠে সজোরে এক লাথি দিয়ে বলল, তুই এত বড় গরু কেন? এভাবে কেউ বিছানায় উঠে বসে? আমাদের হার্ট অ্যাটাক করিয়ে দিবি নাকি? আদনান একটুও ঘাবড়ালো না, উল্টো জিভ ভেঙে বলল, আমি গরু হলে তুই হলি 1 নম্বর ছাগল। নৌশি দাঁত কিরমির করে তেড়ে আসতে নিলে মিতু দুজনকে ধমকে শান্ত করলো। আদনান এবার হঠাৎ খুব গম্ভীর আর সিরিয়াস হয়ে বসলো। গলা খাকারি দিয়ে বলল, শোনো আমার কলিজার দুই ভাবিরা, তোমাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ পরামর্শ করতে এসেছি। পরামর্শের কথা শুনে মিতু আর ত্রিনার চেয়ে নৌশিনী বেশি আগ্রহী হয়ে উঠল। সে ভ্রু নাচিয়ে সামনে ঝুঁকে বসলো। ত্রিনা হাসি মুখে বলল, বলো কি এমন পরামর্শ? মিতুও সায় দিয়ে বলল, খুব তো সিরিয়াস মনে হচ্ছে, ঘটনা কি? আদনান এবার উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, জীবনে প্রথম কোনো এক মানবীকে আমার এই পাষাণ হৃদয়ে মনে ধরেছে। কথাটা বলেই সে জানালার ওপারে আকাশের দিকে তাকিয়ে গালে আঙ্গুল ঠেকে এক অতল ভাবনা জগতে হারিয়ে গেল। মিতু আর ত্রিনার চোখে মুখে তখন আকাশ ছোঁয়া উত্তেজনা। তারা ভাবছে কে সেই মেয়ে। কিন্তু নৌশির ভাবভঙ্গি একেবারেই উল্টো। সে আদনানের এই তথাকথিত প্রেম রোগের কথা শুনে মুখটা এমন করলো যেন তেতো কোনো ওষুধ খেয়েছে। নৌশি ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, এসব হুদাই ভাবিরা, ওর কথার কোনো দাম নেই। এই তো দেখবেন 2 দিন পর এসেই বলবে, না মেয়েটাকে আর ভালো লাগছে না। এর আগেও তো কতবার এমন হলো। আদনান এবার সত্যি সত্যি চটে গেল। সে বেশ গুরুগম্ভীর হয়ে বুক ফুলিয়ে বলল, না, এবার আমি সিরিয়াস বলছি। এর প্রথম কাউকে আমার এতটা ভালো লেগেছে। এটা 2 দিনের মোহনা নসি, বেশ অনেক দিন ধরেই আমার মনের ভেতরেও আছে, কিন্তু কেন জানি কিছুতেই বলে উঠতে পারছি না। আদনানের গলার স্বরে এক ধরনের অন্যরকম আকুলতা ছিল। মিতু বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তো দারুণ ব্যাপার। তা এত দেরি করছো কেন? সাহস করে প্রপোজ করে ফেলো। নৌশি এতক্ষণ তর্ক করলো, এখন হঠাৎ চুপ হয়ে গেল। মেয়েটার উজ্জ্বল চোখে কেমন একটা মেঘলা ছায়া পড়ল, যা কারো নজরে এলো না। আদনান আবারও ভাবিদের দিকে তাকিয়ে বলল, এই জন্যই তো তোমাদের কাছে আসা। আবার বুদ্ধি দাও তো, মেয়েটাকে প্রপোজ করব কি দিয়ে? মানে কিভাবে শুরু করলে কাজ হবে? টিনা মিষ্টি করে হেসে বলল, মেয়েরা সাধারণত ফুল খুব পছন্দ করে। সুন্দর এক গুচ্ছ ফুল নিয়ে প্রপোজ করো, দেখবে না করবে না। আদনান মাথা চুলকে বলল, আইডিয়াটা মন্দ না, কিন্তু কি ফুল দেব? গোলাপ তো বড্ড কমন হয়ে গেছে, সবাই গোলাপ দেয়। অন্য কোনো আনকমন ফুলের কথা বলো তো। নৌশি এবার মুখটা ঝামটা দিয়ে গম্ভীর স্বরে বলল, এক কাজ কর, এক বিশাল বড় দেখে ফুলকপি কিনে নিয়ে যা। এর চেয়ে আনকমন আর কিছু হতেই পারে না। পৃথিবীর কোনো প্রেমিক আজ পর্যন্ত ফুলকপি দিয়ে প্রপোজ করেছে বলে আমার জানা নেই। নৌশির এমন অদ্ভুত আর উদ্ভট বুদ্ধির কথা শুনে মিতু আর ত্রিনা দুজনেই হাসিতে ফেটে পড়ল। আদনান মেজাজ হারিয়ে নৌশির মাথায় আলতো করে একটা চল লাগিয়ে দিয়ে বলল,
তোর কাছে বুদ্ধি চাওয়াই আমার ভুল হয়েছে। যা তো এখান থেকে। সাধারণত এমন চর খেলে নৌশি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়, কিন্তু আজ সে অদ্ভুতভাবে শান্ত রইল। কোনো প্রতিক্রিয়া না দেখে বরং এক পলক আদনানের দিকে তাকিয়ে ধীর পায়ে বিছানা থেকে নামলো। তারপর কারো কোনো কথার উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার এই হঠাৎ চলে যাওয়াটা ঘরের হাসি খুশি পরিবেশটাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। সন্ধ্যার আধার ঘনীভূত হয়ে চারিপাশটা যেন এক মায়াবী চাদরে ঢাকা পড়েছে। আরিয়ান তার রুমের করিডোরে দাঁড়িয়ে আছে। সামনে দৃষ্টি যতদূর যায় সবটাই ঘন কুয়াশার রাজত্ব। সেই কুয়াশার চাদর ভেদ করে রাস্তার সোডিয়ামের আলো কোনো মতে টিমটিম করে জ্বলছে। নিচে ড্রয়িং রুম থেকে সবার হাসাহাসি আর গল্পের আওয়াজ আসছে। তৃণা বোধহয় সবার সাথে আড্ডায় মেতেছে। আরিয়ান ধীর পায়ে রুমে ফিরে এসে নিঃশব্দে ড্রয়ারটা খুলল। সেখান থেকে বের করে আনলো একটা ছোট্ট মখমলের লাল বক্স। বক্সটা হাতে নিয়ে সে আবারও বারান্দার হিমশীতল বাতাসে এসে দাঁড়ালো। হাড় কাঁপানো ঠান্ডায় শরীর প্রায় জমে যাওয়ার উপক্রম, কিন্তু আরিয়ানের কাছে এই শীতলতায় যেন এখন চরম শান্তির। লাল বক্সটা খুলতে ভেতরে রূপালি নুপুরটি সোডিয়ামের মৃদু আলোয় চিকচিক করে উঠল। এটি সেই নুপুর যা সে পাহাড়ে সেই রহস্যময়ী মেয়েটার কাছে পেয়েছিল। নুপুরটার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আরিয়ান অস্ফুট স্বরে বলে উঠল, ও হে মায়াবতী কন্যা, তোমাকে কি এই জন্মের খুঁজে পাওয়া যাবে? কেমন নেশা তোমার মাঝে ছিল, যে মেয়েটির মুখ পর্যন্ত আমি ঠিক করে দেখতে পাইনি। তার জন্যই আমার হৃদয়টা এইভাবে পুরো ছাড়খার হচ্ছে। কেউ শুনলে হয়তো আমাকে উন্মাদ বলবে। সত্যিই তো আমি পাগল। পাগল না হলে কি কেউ মাত্র কয়েক সেকেন্ডে দেখা এইভাবে সারা জীবনের জন্য আগলে রাখে? আরিয়ান বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। উত্তরে হাওয়া তার চোখে মুখে আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার পুরো অস্তিত্ব জুড়ে তখন সেই পাহাড়ের স্মৃতি। হঠাৎ পেছনে নিস্তব্ধতা ভেঙে তৃণার মিষ্টি কিন্তু কৌতুক ভরা ডাক ভেসে এলো। রাগী সাহেব। চমকে উঠল আরিয়ান। মুহূর্তেই হাতের মুঠোয় লাল বক্সটা আড়াল করার চেষ্টা করলো। সে পেছনে ফিরে তাকাতেই দেখলো তৃণা দরজায় দাঁড়িয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হাতের লাল বক্সটা জ্যাকেটের পকেটে লুকিয়ে ফেলল। এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। সে নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ট্রিনার দিকে ফিরল। ট্রিনা দরজার কোণে দাঁড়িয়েছিল। আরিয়ানের এই তড়িঘড়ি কোনো কিছু লুকিয়ে ফেলাটা তার তীক্ষ্ণ নজর এড়ায়নি। সে স্পষ্ট বুঝতে পারল আরিয়ান তার থেকে কিছু একটা গোপন করলো, কিন্তু ট্রিনা নিজেকে সংযত রাখলো। তার আর আরিয়ানের মাঝে তো কোনো ভালোবাসার দাবি নেই, নেই কোনো গভীর বিশ্বাসের লেনদেন। আর যদি তার পূর্ণ অধিকার থাকতো তবে হয়তো সে জোর করে ওই হাতের মুঠোটা খুলতে চাইতো, কিন্তু অকারণে অধিকার ফলানোর মানে সে জানে না। আরিয়ান ম্লান হেসে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? ট্রিনা শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ, নিচে সবাই আপনাকে ডাকছে। সবাই মানে? আরিয়ানের কণ্ঠে কৌতূহল। সবাই মানে বাবা, বড় আব্বু, চাচু আর রোহান ভাইয়া সবাই একসাথে বসে বসে আড্ডার আসর জমিয়েছে। তো আপনাকে ছাড়া নাকি আড্ডা জমছেই না। ও আচ্ছা, চলো নিচে যাই। বলেই আরিয়ান যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু টিনা আর কিছু না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করলে আরিয়ান হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত টান অনুভব করলো। সে আচমকা পেছন থেকে ডেকে উঠল, শোনো। টিনার পা দুটো মুহূর্তেই থেমে গেল। আরিয়ানের কণ্ঠস্বরটা আজ কেন যেন বড্ড অন্যরকম শোনালো, একটু ভারী, একটু কোমল। টিনা ধীর পায়ে পেছনে ফিরে তাকালো। তার দু চোখে জিজ্ঞাসা। খুব নিচু স্বরে সে বলল, আরিয়ান কয়েক কদম এগিয়ে টিনার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। সে তার প্যান্টের পকেটে হাত গুজে টিনার চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালো। তার কণ্ঠে এখন গাঢ় শূন্যতা। সে ফিসফিস করে বলল, সকল স্ত্রী তো তার স্বামীর থেকে অধিকার চায়, ভালোবাসার যত্ন চায়। তোমার কি কখনো এসব পেতে ইচ্ছে হয় না তৃণা? কখনই কি আমার উপর তোমার রাগ হয় না? টিনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরিয়ানের এমন আচমকা প্রশ্নে তার বুকের ভিতরটা হু হু করে উঠল। আরিয়ানের কথা শুনে টিনা এক চিলতে করুণ হাসি হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল এক বুক হাহাকার। সে মাথা নিচু করে খুব শান্ত গলায় জবাব দিল, যে জিনিস আমি জানি চেয়ে পাবো না, সে জিনিসের আশা করে লাভ কি? কারো কাছে চেয়ে অপমানিত হওয়ার চেয়ে না চেয়ে চুপ থাকাটাই শ্রেয়। টিনা থামলো। আরিয়ান স্তব্ধ হয়ে টিনার ঝাপসা হয়ে আসা মুখটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার কণ্ঠে আজ কোনো অভিযোগ নেই, আছে শুধু এক চরম সত্যের স্বীকারোক্তি। টিনা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, এমনিতেও আমার কপালে কোনোদিনও সুখ সয় না। একটা তিক্ত কথা আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, ঠিক তেমনি আমার মতো অভাগীদের কপালে সুখটা ঠিক হজম হয় না। যখনই মনে হয় একটু ভালো আছি, তখনই কোনো না কোনো এক ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়। আরিয়ান অস্ফুট স্বরে বলতে চাইল, আমি আসলে মেয়েটাকে। তত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে এখন এক কঠিন দৃঢ়তা। সে কিছুটা কঠোর স্বরেই বলল, থাক,
বারবার একই কথা আমায় স্মরণ করিয়ে দিতে হবে না। আমার স্মরণ শক্তি যথেষ্ট ভালো। আপনার হৃদয়কার স্থান সেটা আমার মনে থাকে। টিনার চোখের কোণে এক ফোঁটা অবাধ্য জল টলমল করে উঠল। নিজের এই দুর্বলতাটুকু আরিয়ানের সামনে প্রকাশ করতে চাইল না সে, তাই এক মুহূর্ত না দাঁড়িয়ে মাথা নিচু করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরিয়ান দীর্ঘক্ষণ টিনার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার বুকটা যেন এক অজানা ভারে চেপে আসছে। সে মুখটা সামান্য ফাঁক করে একটা লম্বা দম নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি ঘৃণা জন্মালো তার। আরিয়ান বিড়বিড় করে নিজেকেই শোনালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।